সর্বোচ্চ 1.5 ফুট 2 ফুট হবে না মনে হয়, 1.5 ফুট। আসলে দেখি এটার ভিতর দিকে যাওয়া যায় কি। ঈসা খান মূলত হচ্ছে বাংলাদেশের রাজধানী সোনারগাঁওকে ঘোষণা করেন। একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আজকে সারাদিনটাই মেঘলা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুর্শিদ। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটি চলাকালীন আমার ওয়্যারলেসটি নষ্ট হয়ে যায়, তাই আমার আউট কন্ট্যাক্টের সাথে প্রাথমিক অবস্থায় কিছুটা মিল না পেলেও ইনশাল্লাহ একটু পরেই আবার পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওর মাঝে আমি সহজ একটি প্রশ্ন করব। কমেন্ট বক্সে সঠিক উত্তরদাতাদের থেকে বাছাইকৃত একজনকে দেব আকর্ষণীয় মোবাইল রিচার্জ। তো চলুন শুরু করা যাক আজকের নিউ এপিসোড। রাইট নাও আমরা এখন আছি নারায়ণগঞ্জের চিটাগাং রোডে। এখান থেকে আমরা চলে যাব বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের পানাম সিটিতে। সাইনবোর্ড অথবা চিটাগাং রোড থেকে আমরা উঠে যাব বাদন পরিবহন লিমিটেড। এটি একবারে সোনারগাঁও জাদুঘর হয়ে পানাম সিটির সামনে গিয়ে থামবে। জনপ্রতি ভাড়া নেবে মাত্র 40 টাকা, স্টুডেন্ট ভাড়া পড়বে মাত্র 20 টাকা। কিছু দূর এগোতেই আমরা চলে আসি কাশপুর ব্রিজে। এখান থেকে আপনি শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য দেখতে পারবেন। এছাড়াও নদীর বুকে দেখতে পারবেন অসংখ্য পণ্যবাহী জাহাজ। তারই একটু দূরে লক্ষ্য করলে দেখতে পারবেন সুদীর্ঘ বড় বড় অট্টালিকা। এগুলো মূলত ইন্ডাস্ট্রি, বিভিন্ন গার্মেন্টস কোম্পানি। আজকের ওয়েদারটা ছিল শান্ত নীরব মেঘময় আকাশ। টিপ টিপ বৃষ্টি যেন ফুল ছিটিয়ে আমাদেরকে বরণ করে নিচ্ছে। কাশপুর ব্রিজের পরে যাওয়ার পথে খালাতো ভাই এবং আমার সাথে অ্যাড হয় ছোটবেলার বেস্ট ফ্রেন্ড সাইফুল নাইম। যানজট মুক্ত ঢাকা কুমিল্লার পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বাংলার পুরনো রাজধানীর সেই পানাম সিটিতে, যেখানে এখনও তার ধ্বংসস্তূপ বিদ্যমান রয়েছে। বাস সোনারগাঁও চলে আসলে হাইওয়ে থেকে বাম দিকে একটি সরু রাস্তায় প্রবেশ করবে। দেন অল্প কিছু সময়ের অপেক্ষা, 10 থেকে 15 মিনিট। পানাম সিটিতে যাওয়ার পূর্বে সোনারগাঁও জাদুঘর রাজবাড়ির সামনে দিয়েই বাসটি অতিক্রম করবে। আপনারা চাইলে সোনারগাঁও জাদুঘর দেখে পানাম সিটিতে যেতে পারেন, অথবা পানাম সিটি ঘুরে এসে সোনারগাঁও জাদুঘর এবং এই রাজবাড়িতে ঘুরে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, চলে আসলাম পানাম সিটিতে। ঢোকার পূর্বেই আপনারা দেখতে পারবেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বাংলার প্রাচীনবাহী এই পুরাণ ধ্বংসস্তূপ শহরটি। সময় সুযোগ করে আপনারাও সোনারগাঁও জাদুঘর এবং পানাম সিটিতে ঘুরে যাবেন, দেখে যাবেন ইতিহাসের বাস্তব সাক্ষী। ভিতরে ঢুকতে সকলকে টিকিট কেটে নিতে হবে। জনপ্রতি টিকিটের দাম মাত্র 20 টাকা। ভিতরে ঢুকতেই চোখে পড়বে সিমেন্টের তৈরি এই বইটি। এই বইটিতে পানাম নগর বা পানাম সিটি সম্পর্কে সংক্ষেপে কিছু ডিটেলস দেওয়া আছে। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম পানাম সিটিতে। 1000 বছর পুরনো এই শহরটির অনেক বিল্ডিংই ধ্বংস হয়ে গিয়েছে, তবুও যে কটি বাড়ি এখনও রয়েছে তা আপনারা ভালো মতো দেখলেই বুঝতে পারবেন কতটা সমৃদ্ধ ছিল 1000 বছর পুরনো এই শহরটি। হারিয়ে যাওয়ার এই শহরে প্রবেশ করে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পনার জগতে। এ কি এক অদ্ভুত বাস্তবতা যা সবাই মেনে নিতে বাধ্য। যেই শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর আজ যেন হয়েছে পুরাতন ইট সুটকির ধ্বংসস্তূপ। যেই বণিকরা কারি কারি টাকা দিয়ে বানিয়েছিলেন এই অট্টালিকা, সাজিয়েছিলেন তাদের এই শহর, তারা কি জানতেন তাদের এই স্বাদের শহর একদিন বিলুপ্ত হয়ে যাবে, পড়ে থাকবে শুধু ইতিহাসের সাক্ষী হয়ে? বন্ধুরা, চলুন জেনে নেই পানাম সিটির পূর্ণাঙ্গ ইতিহাস। কেন এই পানাম সিটি এত সমৃদ্ধ ছিল? 15 শতকে ঈসা খাঁ বাংলার রাজধানী সোনারগাঁওকে ঘোষণা করেছিল। পূর্বে মেঘনা এবং পশ্চিমে শীতলক্ষ্যা নদীতে বিলেত থেকে আসতো থান কাপড় এবং এখান থেকে যেত মসলিন। যে শীতলক্ষ্যা নদী আমরা পার হয়ে আসলাম, সেই শীতলক্ষ্যা নদীতে প্রতিদিনে ভিড়ত পালতোলা অসংখ্য নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়ার বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় ইউনিয়নের অনুপ্রেরণায় গড়ে ওঠে এই পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় ইংরেজদের নীল বাণিজ্য। পানাম সিটি মূলত ছিল হিন্দু ব্যবসায়ীদের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই তৈরি করেন এই পানাম নগরী। আর আমরা এখন আছি একটা পুরনো ধ্বংসস্তূপ ভুতুরে বাড়ির পিছনে।
আপনাদের দেখাতে এই দেখেন, যদিও এখানে রাতে একা আসাটা খুবই ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেতে পারে, কিন্তু রাতে দেখেন আসলে এলাও নেই, আর চারদিক থেকে আটকানো আছে। খুব সরু একটা রাস্তা, সর্বোচ্চ 1.5 ফুট 2 ফুট হবে না মনে হয়, 1.5 ফুট। আসলে দেখি এটার ভিতর দিকে যাওয়া যায় কিনা ওই পাশে। আর এটা কি বাড়ি ছিল না অন্য কিছু তা আমি শিওর বলতে পারবো না। এই যে আমার বডি সোজা করেও রাখতে পারছি না, একটু ব্যাকা করে রাখতে হচ্ছে। যদি সোজা করে রাখি সেই ক্ষেত্রে বডিটা বেজে যাওয়ার সম্ভাবনা আছে। আসতে পারলাম অলরেডি, কিন্তু এটা আসলে কি ছিল? এটা কি বাড়ি ছিল না মন্দির ছিল? ওরকমই কিছু মনে হচ্ছে আর কি। ধর 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 ধর। পানাম শহরে টিকে থাকা 52টি বাড়ি উল্লেখযোগ্য। তার মধ্যে পানাম সিটির রাস্তার উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলো আয়াতাকার, উত্তর দক্ষিণ পাশে বিস্তৃত, একতলা থেকে 3 তলা পর্যন্ত। পানাম নগরীর পরিকল্পনা ছিল নিখুঁত। পানি সরবরাহের জন্য দুপাশে ছিল 2টি খাল এবং 5টি পুকুর। এছাড়াও প্রতিটি বাড়িতেই কম বেশি ছিল কূপ। আপনাদের দিকে একটি শিক্ষণীয় প্রশ্ন ছুড়ে দিতে চাই। সঠিক উত্তরদাতাকে বাছাই করে দেওয়া হবে আকর্ষণীয় রিচার্জ। প্রশ্নটি হলো, ঈসা খান কত শতকের দিকে সোনারগাঁকে বাংলার রাজধানী হিসাবে ঘোষণা করেন? উত্তরটি কমেন্টে বলে যাবেন। সঠিক উত্তরদাতাকে বাছাই করে আমি রিপ্লে দিয়ে যোগাযোগ করে নিব। এছাড়া ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকলে উত্তরটি ভিডিওর ভিতরই পেয়ে যাবেন। ইতিহাসে কথিত রয়েছে, পারস্যের বিখ্যাত কবি হাফিজকে এই পানাম নগরী দেখার জন্য তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তাকে আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণ পেয়ে পারস্যের বিখ্যাত কবি হাফিজ খুব খুশি হন, কিন্তু তখন তার বয়স অনেক বৃদ্ধি পাওয়ায় সে এত দূরের পথ আসতে পারেননি। তাই খুশি হয়ে তিনি পানাম নগরী নিয়ে একটা কবিতা লেখেন এবং তা পাঠিয়ে দেন সুলতানের কাছে। পরবর্তীতে এই কবিতা পড়ে পারস্যের কিছু পর্যটক এই পানাম নগরী ভ্রমণে এসে পানাম নগরী দেখে বিমোহিত হন। এমনকি আজও বিদেশি পর্যটকরা ভ্রমণে আসেন এই পানাম নগরীতে। বুঝতেই পাচ্ছেন ইতিহাসের পাতায় কিভাবে জায়গা করে নিয়েছে এই পানাম নগরী। যে বাউন্ডারি করা বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনসার ক্যাম্প তৈরি করছে তারা, আনসাররা। এই বাড়িটিতে আনসাররা থাকে, মানে এটাকে পাহারা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আনসার ক্যাম্প করা হয়েছে এটাতে। এটা একটা বাড়ির পিছন সাইড। (2006) সালে বিশ্বের প্রায় 100টি ঐতিহাসিক ধ্বংসপ্রাপ্ত নগরীর মধ্যে তালিকাপ্রাপ্ত হয় পানাম নগর। এতেই বোঝা যায় পানাম নগরের কতটা গুরুত্ব ছিল এবং ছিল কতটা সমৃদ্ধশালী এই নগর। প্রিয় অডিয়েন্সরা, আপনাদের একটি লাইক এবং কমেন্ট যদি আমার চলার পথের অনুপ্রেরণা হয় তাতে ক্ষতি কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রাভেল ভিডিও এবং ঐতিহাসিক স্থানের ইতিহাস তুলে ধরার জন্য। আজকে সারাদিনটা মেঘলা ছিল, ফোটা ফোটা অনেক কয়েকবার বৃষ্টি পড়েছে, যার কারণে সারাদিনটা একটু মেঘলা থাকার কারণে অন্ধকার অন্ধকার। তো যাই হোক, আপনারা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ছাদ একেবারেই নেই, ধসে পড়েছে অথবা ভেঙে গেছে। কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাই বিল্ডিংটা, মানে অনেকটাই ভুতুরে বা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। প্রিয় অডিয়েন্সরা, পানাম নগরীর সৃষ্টির ইতিহাস জানলেন, কিন্তু এই পানাম নগরী কিভাবে ধ্বংস হলো চলুন তা জেনে নেওয়া যাক। 1965 সালে ভারত পাকিস্তান দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতনগরী ছিল লুটেরাদের প্রধান লক্ষ্যবস্তু। ওই সময় লুটাররা দরজা জানলা পর্যন্ত লুটে নিয়ে চলে যায়। 1971-এর যুদ্ধের সময় অনেক হিন্দুরা ভারতে পাড়ি জমালে তখন এই পানাম নগরী প্রায় জনমানব শূন্য হয়ে যায়। তারপর থেকে আর জেগে ওঠেনি এই পানাম নগরী। দেয়ালগুলোতে শ্যাওলা ধরেছে, ভিতরের অবস্থা অনেকটাই স্যাঁতসেঁতে। আশা করা যায় এর সংস্কার এবং রক্ষণাবেক্ষণ সঠিকভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে করা হলে আরও শত শত বছর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই পানাম নগরী। হাজার হাজার দর্শনার্থী এসে ঘুরে যেতে পারবে। যাই হোক, সবাই যতই কর্মব্যস্ততার মাঝেই থাকুন না কেন, ভ্রমণ করে
বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণ করবেন, নিজের মনকে হালকা করবেন এবং সময় মতো নামাজ পড়ে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।